আমি শ্যামসুন্দর কথাটা বলতেই উনি আশ্চর্যান্বিত হয়ে তাকালেন আমার দিকে। ওনার চোখে মুখে কেমন স্নিগ্ধ আভা ছড়িয়ে পড়েছে। ওষ্ঠ জুড়ে কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠেছে, যেটা তিনি আমার থেকে আড়াল করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছেন। কিন্তু আমার অভিজ্ঞ দৃষ্টি থেকে তা আড়াল করতে পারলেন না। আমাকে ওনার দিকে তাকিয়ে থাকতে দেখে বোধহয় কিছুটা লজ্জা পাচ্ছেন। নিজেকে ধাতস্থ করতে হাতের বৃদ্ধা আঙুল দিয়ে কপাল চুলকে বললেন, আমি শ্যামসুন্দর। ডিরেক্ট প্রশ্ন ছুড়লেন আমার দিকে। আমিও প্রশ্নের পিঠে উল্টো প্রশ্ন করলাম, তাহলে কি আপনি? মুচকি হেসে জবাব দিলেন, কালো ছেলেদের জন্য সান্ত্বনামূলক বাণী। তবে তোমার মুখে ভালোই লাগলো শুনতে। জীবনে প্রথম কেউ মিথ্যা প্রশংসা করলো, আর আমার কানে শ্রুতি মধুর লাগলো। কি অদ্ভুত, তাই না? আমিও কারো মিথ্যা প্রশংসায় ফেসে গেলাম। আমি হেসে প্রশ্ন করলাম, ফাঁসলেন? আমার হাসি দেখে বললেন, হাসছো? যে ফাঁসে সেই জানে। কিন্তু ওটা মিথ্যে প্রশংসা নয় স্যার, সত্য ছিল। আর আপনাকে নিয়ে মিথ্যে প্রশংসা করার মতো ক্ষমতা আমার নেই। এরই মাঝে দাদু দরজায় এসে বললেন, আসবো? রোশন স্যার উঠে গিয়ে দাদুর হাত ধরে রুমে নিয়ে এলেন। দাদুর চোখে পানি, সে অঝরে কেঁদে যাচ্ছেন, কান্নায় ভেঙে পড়েছেন। উনি দাদুকে জড়িয়ে ধরে বোঝাচ্ছেন কান্না না করতে, কিন্তু দাদু নিজেকে সামলাতে পারছেন না, শুধু বলছেন, তোরই এখন কোথায় যাবে? কি হবে তোরির? তোরকে ছাড়া কিভাবে থাকবো আমি? আমাকে কে দেখবে? কে আমার ঔষধ দিবে? পায়ের নখ কেটে দেবে কে? আমাকে গোসলের পানি দেবে কে? পান বেটে দেবে কে? এই সংসারটা একা হাতে সামলে রাখতো তোরই। এই বাড়ির কেউ কোনো কিছুর অভাব বুঝতে পারেনি। যার যা লেগেছে শুধু হুকুম করেছে, তোরই সেটা হাজির করেছে। ও চলে গেলে এই সংসার আর সংসার থাকবে না, হাহাকার করবে সবকিছু। ওশান কি ভুল করলো জীবনে? হীরা চিনতে পারলো না? দাদুর দিকে তাকিয়ে বললাম, কেন? তরি কোথায় যাবে? এই বাড়িতেই থাকবে, আমার কাছে থাকবে তরি। দাদু বললেন, তালাকের পরে স্বামীর মুখ দেখা যায় না, তাই আর তোরই চাইলেও এই বাড়িতে থাকতে পারবে না। তোরিয়া যেন হঠাৎ শক্তি হয়ে গিয়েছে, এক কাপড়ে বসে আছে। এখনই বাড়ি থেকে বেরিয়ে যাবে, এক সেকেন্ডও আর থাকবে না। মেয়েটা কাঁদছে না, কেমন চুপচাপ হয়ে গিয়েছে। আমি বলে আসলাম, কোথায় যাবি? একটু অপেক্ষা কর। মুখের তালাক তো কুসংস্কার দাদু, এখনো তো আইনিভাবে ডিভোর্স হয়নি, তার জন্য তো 3 মাস সময় লাগবে। আমাদের মুসলিম ধর্মে 3 তালাক উচ্চারণ করলে তালাক হয়ে যায়। রেগে মজা করে ভুল করে যেভাবেই বলুক না কেন, তাছাড়া ওশান মন থেকে তালাক দিয়েছে। রোশন স্যার বললেন, দাদু, তুমি ভেঙে পড়ো না, আমি আছি তো। তরির একটা ব্যবস্থা আমি করব। তরি আমার বোন হয়, আমি বোনের নজরে দেখি। আমি তরির সাথে কোনো অন্যায় হতে দিব না। কি করবি? কোথায় রাখবি? ওর বোনদেরও তো অবস্থা তেমন ভালো নয়। ও গেলে তারা আবার বোঝা না ভাবে। তোর পুকুর বাড়িতে রাখবি আপাতত। দাদুর কাঁধে হাত রেখে বললাম, না, তরিকে কারোর সহানুভূতি নিয়ে বাঁচতে হবে না। তরি এখন থেকে বাঁচবে নিজের প্রচেষ্টায়, কারো দয়ায় নয়। কারো কাছে রাখবো, 2 দিন পর সে বিরক্ত হবে, কাজের বেটি টাইপ ব্যবহার করবে, কাজের হুকুম করবে। এই মুহূর্তে তরিকে যেখানেই রাখবো সে বোঝা মনে করবে। অনেক হয়েছে একটু খাওয়ার পড়ার জন্য মানুষের অনুগত্য স্বীকার করা। রোশন স্যার আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে কি করবে এখন? একটা জিনিস চাইলে দিবেন আমাকে? কি চাও? তরিকে একটা সুন্দর জীবন দিতে, যা করতে হয় করব, যতদূর যেতে হয় আমি যাব। এই জীবনে তো কোনো ভালো কাজ করার সুযোগ পাইনি আমি, এই একটা কাজ অন্তত আমি করতে চাই। আমাকে একটু সাহায্য করবেন আপনি? এই তোমার চাওয়া? হ্যাঁ। পৃথিবীর সমস্ত কাজে, তোমার যে কোনো সিদ্ধান্তে আমাকে পাশে পাবে। ডোন্ট ওয়ারি। আমার বান্ধবীরা মেসে থাকে, মেসটা অনেক সেফ, আর ওটা আমার এক মামার। ওখানে চারদিক সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। আপাতত তরিকে ওখানেই রাখি, ওকে উন্মুক্ততে ভর্তি করিয়ে দিব। তরির অনেক গুণ আছে, আমি ওর হাতের কাজ দেখেছি, এই জন্য ফোন কিনে দিয়েছি টিউটোরিয়াল দেখে সাহায্য নিতে। ও রান্না, সেলাই, হাতের কাজ সব পারে। টিউটোরিয়ালের সাহায্য নিয়ে তরি হলুদের গহনা
বানাতে পারবে। এটাও এমনিতেও ভালো পারে। পাশাপাশি একটা ট্রেনিং সেন্টারে ভর্তি করিয়ে দিব, সেখান থেকে ট্রেনিং নেবে। আমার ফ্রেন্ড মৃন্ময়ের বাবার গায়ে হলুদের গহনার বিজনেস আছে। মৃন্ময়কে বলবো তরির গহনা ওদের দোকানে পাইকারি রেটে নিতে। আমার বিশ্বাস তরি লেখাপড়ার পাশাপাশি নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারবে। পৃথিবীর মানুষ চাইলেই সব পারে, শুধু চেষ্টার দরকার। দাদু বললেন, সে তো ভালোই খরচ। কে দিবে এত টাকা? কেন? আপনার বড় পোতা দিবে। আমি ধার হিসেবে নিয়ে রাখছি, ফিউচারে শোধ করে দিব। উনি হাসলেন আর বললেন, আচ্ছা, তোমার বান্ধবীদের সাথে কথা বলো। 1 মিনিট অপেক্ষা করুন। আমি ফোন নিয়ে মৃন্ময়ের নাম্বার ডায়াল করলাম। ফোনের ওপাশ থেকে মৃন্ময় বলল, বিবাহিত মহিলা, বল। তন্ময়ের কি খবর? শালা সুস্থ হয়েছে, যে প্যাডা দিল কাল মেসে আসবে। ওহ শোন, বল। তোর বোন না মেসে থাকে? হুম। মেসে একটা মেয়েকে রাখবো, তুই একটু তোর বোনকে সাথে নিয়ে আয়। মেয়েটাকে নিয়ে যা। মেস মালিকের সাথে আমি কথা বলে নিব। সিঙ্গেল নাকি মেয়েটা? না, বিবাহিত, বাচ্চা আছে। হৃদয়টা ভেঙে দিলি। তুই দ্রুত আয়। আইসেন আমারে হুকুম করতে। একজনের জন্য সারাদিন হসপিটালে দৌড়েছি, ক্লান্ত আমি। আমি কোনো মেয়েটাই আনতে যেতে পারবো না এখন। ফোন রাখ। তা আবার বিবাহিত মেয়ে। দেখা গেল ওর বাচ্চা আমার বাপ ডেকে বসলো। এমনিতেই কোনো মেয়ে পাত্তা দেয় না, তাতে যদি আবার কেউ বাপ ডাকে, আমার আর বিয়ে হবে না। এই মেয়ে যে সে মেয়ে নয়, সবসময় ফান করিস। এটা ছোঁয়ার প্রেমিকের বউ, মানে ওশানের ওয়াইফ, আমার যা। আজ থেকে মুখে মুখে তালাক হয়েছে, কিছুদিন পরে ডিভোর্স হবে আইনিভাবে। ওর পৃথিবীতে কেউ নেই মৃন্ময়, প্লিজ আয় না। তোর ওই লুইচ্চা দুইটা মেয়ে পেলো কিভাবে? অথচ তন্ময় আমি পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র ছেলে হয়েও একটা মেয়ে পায় না। পাবি কিভাবে? জীবনে ভালো কাজ করেছিস, এই একটা ভালো কাজ কর, মেয়ে পেয়ে যাবি। আমিন। আসতেছি আমি। জ্বরের তুপে পড়ে যাচ্ছি, তবুও কষ্ট করে বাইরে গেলাম। তরি বারান্দায় দাঁড়িয়ে আছে। রোহান তরিকে জড়িয়ে ধরে রেখেছে, সে তার মায়ের সাথে যাবে। শাশুড়ি রোহানের হাত ধরে টানছে, কিন্তু রোহান কিছুতেই ওর মায়ের কোমর ছাড়ছে না। তরি অশ্রুসিক্ত চোখে অবাক হয়ে তাকিয়ে আছে শাশুড়ির দিকে। নিশ্চয়ই এই হৃদয়হীন মহিলার ব্যবহারে অবাক হচ্ছে। কিভাবে একটা সন্তানের থেকে তার মাকে আলাদা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিভাবে এতদিন এই সংসারের জন্য করে আসা পরিশ্রমকে ভুলে স্বার্থপরের মতো ব্যবহারটা দেখছে। তরিকে এই দুনিয়া আরো নতুনভাবে মানুষ চিনতে শেখালো। এই জঘন্য মানুষের বিপক্ষেই এই পৃথিবীতেই ভালো মানুষ আছে, খুব বেশি ভালো মানুষ আছে। হয়তো একদিন না একদিন সেই ভালো মানুষগুলির সাথেও তরির দেখা হবে। কিন্তু দ্বিতীয়বার কি আর কাউকে বিশ্বাস করতে পারবে? কখনো কি ভুলতে পারবে এই ভয়ানক দিনগুলোর কথা? কিন্তু আমি জানি একদিন না একদিন সব পরিবর্তন হয়ে যাবে। এই অশ্রুসিক্ত চোখে একদিন কাজল থাকবে, এই মলিন মুখে একদিন বিশ্বজয়ের হাসি থাকবে। অনেকগুলো মানুষ আফসোস করবে তরিকে হারানোর জন্য। আমি এগিয়ে গিয়ে শাশুড়িকে বললাম, রোহানের হাত ছাড়বেন নাকি আপনার ছেলেকে ডাকবো? রোহানকে নিয়েও কোথায় যাবে? রোহান আমাদের রক্ত, আমাদের সাথেই থাকবে। প্লিজ আম্মা, এবার অন্তত থামুন আর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। কি ভাবছেন আমি আপনাকে দেখব? ওই আশায় থাকবেন না। মনে মনে বললাম, আপনার প্রতি আমার দায়িত্ব আছে, আপনাকে আমি দেখব, তবে আপনার ভুলটাও স্বীকার করাবো। তরির কাঁধে হাত রেখে বললাম, আজ থেকে তোমার ছুটি, মুক্ত তুমি। তোমার কষ্টের দিন শেষ তরি, সামনে তোমার সুখের দিন আসছে। ঘণ্টাখানিক পরে আমার দেওয়া ঠিকানায় মৃন্ময় ওর বোনকে নিয়ে হাজির হলো, সাথে একটা ইজি বাইক। আমি তরিকে এগিয়ে দিতে গেলাম, সাথে রোহানও আছে। এটা তরির শেষ বিদায় এ বাড়ি থেকে। অনেক কষ্ট হচ্ছে, তবুও চেপে রেখেছে। রাস্তায় ওশানের সাথে দেখা। ওশান বলল, কাল আমার ছেলেকে পাঠিয়ে দিবি, না হলে তোর কি অবস্থা হবে ভাবতেও পারবি না। ভাইয়ার খুব দরদ না তোর প্রতি, তাহলে তোকে বিয়ে করলেই পারতো। তরি হঠাৎ থমকে দাঁড়ালো। ওশানের গালে চোখ বন্ধ করে একটা থাপ্পড় মেরে বলল, এটা আমার অনেক আগেই করা উচিত ছিল। সারা ভাবির সাথে অনেক আগেই দেখা হলেই ভালো হতো। তোর মতো বেয়াদবের সাথে এত দিন কাটানো লাগতো না। তোর এই মুখ যেন আমার কোনো দিন দেখা না লাগে। আর ছেলেকে পাবে সেটা কোর্ট সিদ্ধান্ত নেবে।
আমি ভীষণ অবাক হলাম তরির এই ব্যবহারে, তবে ভীষণ আনন্দ লাগছে। আর কিছু পথ এগুতেই দেখি অটোতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মৃন্ময়। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। মৃন্ময়ের বোন পিহুর সাথে আগে থেকেই চেনা জানা আছে আমার। সে আমাদের 1 বছরের জুনিয়র। মৃন্ময় ওর বোনকে সবটা খুলে বলেছে। ওই একই মেসে আমাদের অন্যান্য বান্ধবীরাও থাকে, তাদেরও বলে দিয়েছি যেন তরির খেয়াল রাখে। পিহু তরিকে দেখে হাসি মুখে বলল, আপু আসেন, আপনার কোনো সমস্যা নেই, আমি আছি। আমাকে চোখ ইশারা দিয়ে বোঝালো চিন্তার কোনো কারণ নেই, আমি আছি। মৃন্ময়কে বললাম সাবধানে নিয়ে যাস। মৃন্ময়কে দেখলাম তরির দিকে অবাক নেত্রে তাকিয়ে আছে। রোহানকে কোলে নিয়ে বলল, চলো বাবা। অটোটা ছেড়ে গেল। তরি তাকিয়ে আছে আমার দিকে। রোহান কিছুই বুঝলো না কি হয়ে গেল ওর জীবনে। ওর মা বাবা আর কোনোদিন এক হতে পারবে না। বাড়িটা কেমন নিশ্চুপ হয়ে গিয়েছে। রোহান ছাড়া বাড়িটা শূন্য লাগছে। রাতে আমার জ্বরের মাত্রা বহুগুণ বেড়ে গেল। জ্বর ঠিক হতে আরও 3 দিন লেগে গেল। সম্পূর্ণ সুস্থ হতে 7 দিন লাগলো। 7 দিন পর সকাল 8টায় ক্রমাগত কানের কাছে অ্যালার্ম বেজেই চলেছে। আমি ঘড়ি অফ করে আবার ঘুমানোর চেষ্টা করলাম। চোখে মুখে পানির ছিটা পড়তেই চোখ খুললাম। তাকিয়ে দেখি টাওয়াল পরা খালি গায়ে দাঁড়িয়ে আছেন রোশন স্যার। ওনাকে হঠাৎ এরূপে দেখে লাফ মেরে উঠলাম ঘুম থেকে। আমি কি দেখছি এসব? উনি তো কখনো এমন হট টাইপভাবে আমার সামনে আসেন না। হঠাৎ এরূপে আগমন, কাহিনী কি? আমি ওনার পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করছি। কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ওনাকে। উনি আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে একটা শুকনো কাশি দিয়ে বললেন, আজ ফ্রাইডে, তোমার না কোচিং আছে? হ্যাঁ আছে, আজ এক্সাম, ফাইনাল প্রিপারেশনের। এক্সাম দিবে না? না, ইচ্ছা নেই। আমি কিছু পড়িনি, কিছুই পারবো না। গতবার ফেল ছিল কয় সাবজেক্টে? ইজ্জত রেখে কথা বলুন। ফেল বলছেন কেন? বলুন ইমপ্রুভমেন্ট ছিল, শুনতে মানসম্মত শোনা যাবে। ইমপ্রুভমেন্ট মানুষ রেজাল্টের উন্নয়নের জন্য দেয়। আর তুমি কি করো? আমি ফেলটাকে টেনে টুনে পাশে নেওয়ার চেষ্টা করি। এই 2 মাস তুমি আমার কাছে পড়বে রাতে। কি পড়বো? বই। রাতে কেউ বই পড়ায়? তাহলে বউ পড়ায়। হ্যাঁ। বউকে বই পড়াবো, হ্যাপি? বউকে কেউ রাতে বই পড়ায়? আশ্চর্য। হোয়াট ডু ইউ মিন? আই মিন টু ইউ সে আপনার কিছু রোমান্টিক মুভি দেখা উচিত, যে মুভির কাপল বিবাহিত, তাহলেই অনেক কিছু বুঝবেন। বাট কথাটা বলেই উনি কি অদ্ভুতভাবে তাকালেন আমার দিকে। ইস, একটু বেশি বলে ফেললাম। কি লজ্জাজনক কথা আমি বললাম। কে ভাবছেন আমাকে? আমার কথার মানে নিশ্চয়ই বুঝে ফেলেছেন। সিচুয়েশন চেঞ্জ করতে বললাম, আপনি এভাবে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন কেন? কি বললে? যা সত্য তাই। কি বিশ্রীভাবে খালি গায়ে আছেন? আমাকে কখনো দেখেছেন ওভাবে থাকতে? খালি গায়ে? এই থাকলে থাকো, আমার কোনো আপত্তি নাই। ও শিট, আবার কি বলতে কি বলে ফেললাম। আস্তে করে উঠে ওয়াশরুমের দিকে গেলাম। উনি আমাকে ডেকে বললেন, আজ জুমার দিন, পাঞ্জাবি ধোয়া নেই, কি পরবো ভাবছি। এখন ধুয়ে দিলে কি শুকাবে? আমার একটা জিনিস খেয়াল হলো। গতকাল দেখেছি আমার কেনা সেই পাঞ্জাবিটা নিয়ে উনি ঘাটাঘাটি করছেন। বাই এনি চান্স ওনার কি পাঞ্জাবিটা পছন্দ হয়েছে? আর আমি তো ওনার জন্যই কিনেছিলাম। ব্রাশ করতে করতে পাঞ্জাবিটা বের করে ওনার হাতে দিয়ে বললাম, এটা পরুন আজ। তোমার প্রেমিকের জন্য কেনা পাঞ্জাবি আমি কেন পরবো? ধরুন প্রেমিককেই দিচ্ছি, পরে নিন। না, আমি অন্যের জিনিস পরবো না। নিজেই জানে আমার প্রেমিক নেই, তাও খোঁচাচ্ছে। আমার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছেন মনে হয়। আমিও বলবো না। শুনুন, প্রেমিককে পরে কিনে দেব, এটা আপনি নিয়ে নিন। সেদিন না বললে তোমার প্রেমিক নেই, তাহলে কাকে কিনে দিব? কবে বললাম? জ্বরের ঘরে। আমি এসব বলেছিলাম কেন? তা তুমি জানো? জানেনই যখন, তাহলে জিজ্ঞেস করছেন কেন? ওটা আপনার জন্যই কেনা বলেই যেন লজ্জা পেলাম। ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে নিলাম। সেদিন রাতে মিষ্টি একটি মুহূর্ত মনে পড়ে গেল। আমি জ্বরে অচেতন হয়ে ওনাকে জড়িয়ে ধরে বলেছিলাম, আপনাকে আমি ভীষণ ভালোবাসি রোশন স্যার। আপনি কেন বুঝতে পারেন না? উনিও আমাকে শক্তভাবে জড়িয়ে ধরে বলেছিলেন, তুমি আমাকে ভালোবাসো? আমি তো কালো, অনেক সুন্দর ছেলে থাকতে আমাকে ভালোবাসো কেন? জানি না তো,
আপনি ছাড়া কিছুই ভালো লাগে না। তারপর কি হয়েছিল মনে নেই। ঘটনাটা যতবার মনে পড়েছে লজ্জা পেয়েছি আমি। আরও বেশি হারিয়ে গিয়েছি ওনার ভালোবাসায়। ওনাকে জড়িয়ে ধরার অনুভূতি ছিল দারুণ। শ্যামসুন্দরের পুরুষের মাঝে কি বিশেষ কিছু আছে? বিশেষ কোনো মায়া, দৈব কোনো শক্তি যা সহজেই একটা মেয়েকে আকৃষ্ট করতে পারে, মনের দখল করে নিতে পারে? কি আছে এই শ্যাম বর্ণের মানুষের মাঝে, যার দিকে তাকিয়ে আমার মন হারিয়ে যায়? আমি হারিয়ে যাই গহীনে। কই, এই মানুষটা তো আমাকে আকৃষ্ট করতে কিছুই করেনি, তবুও কেন যেন মনে ডেকে বলে, মানুষটা আড়ালে আমার যত্ন করে, আমার কথা ভাবে। আগে আমার কাছে সুন্দর অসুন্দরের ব্যাখ্যা বলতে ছিল গায়ের রং সাদা আর কালো। সাদা মানে সুন্দর বুঝতাম, আর কালো মানে কালো বুঝতাম বা অসুন্দর বুঝতাম। কিন্তু আজ আমি বুঝি ভালোবাসার মানুষের চোখে তার প্রিয় মানুষটার গায়ের রং, হাইট, ব্রণ, চোখের নিচের দাগ, বয়স কিছুই ম্যাটার করে না। এই মানুষটা নিজেও জানে না সে আমার চোখে কত সুন্দর। কি হয়ে গেল এটা আমার সাথে? সিনেমার নায়ক দেখে হুটহাট ক্রাশ খেয়েছি। সেই ক্রাশ যে সিনেমা থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনে প্রভাব ফেলবে বুঝতে পারিনি আমি। ক্রাশ নামক জিনিসটা বাস্তবে জীবনে প্রথমবার ঘটেছিল কলেজ থেকেই। নবীনবরণে প্রথম যেদিন ওনাকে দেখেছিলাম, কি তোলপাড় শুরু হয়েছিল বুকে, কিন্তু ক্রাশ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তারপর এই মানুষের প্রতি আমার তীব্র বিরক্তি আসে যখন আমার বাসায় নালিশ দিয়ে আমাকে বকা শোনায়। ক্রাশ আর বিরক্তির মাঝে আমাদের বিয়ে হয়ে গেল। রোজ সকালে তার মুখ দেখে ঘুম থেকে উঠতে উঠতে ভালোবাসা কেমন স্থায়ী হয়ে গেল। এই মানুষটা জানে না সে আমার চোখে কত বেশি সুন্দর। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি উনি বাইরে বাইকে হর্ন দিচ্ছেন। নামাজ শেষ করে আমাকে সাথে নিয়েই বাসায় ফিরবেন। ওনার পরনে আমার কিনে দেওয়া সেই পাঞ্জাবিটা বোধহয় ওনার জন্যই বানানো ছিল। কি দারুণ মানিয়েছে ওনাকে। কোচিংয়ের রাস্তার খানিকটা এপাশ থেকে বললাম, আমাকে নামিয়ে দিন। তোমার কোচিং তো আরেকটু দূরে। হোক, আমি হেঁটে যাব। কেউ যদি দেখে ফেলে আপনি আমার তাহলে খেপাবে আমাকে। সারা জীবন কি লুকিয়ে রাখবে? তা অবশ্য না, তবে এক্ষুনি জানাতে চাই না। বাইক থেকে নামার পর উনি বললেন, আমি এখানে ওয়েট করব, চলে এসো। ওকে। কোচিংয়ে বসে আছে তন্ময়। ফর্সা মুখশ্রী কেমন ফ্যাকাশে রূপ ধারণ করেছে। তন্ময় ফোনে গান শুনছে। আর নয় ভালোবাসা, জানি তোর সাথে মায়া যত রাখি, লাভ কি বল তাতে, একা করে আমায় চলে গেলি দূরে, এত করে বাসবে না কেউ তোরে, সেই যে গেলি চলে আর এলি না ফিরে। নিস্তব্ধ পরিবেশ চারিদিকে, কোথাও কেউ নেই। গায়ে অ্যাশ কালারের শার্ট, শার্টের হাতা গোটানো, সামনের একটা বোতাম খোলা, পরনে কালো জিন্স। পশ্চিম দিকে মুখ করে আনমনে বসে গান শুনছে তন্ময়। সিল্কি চুলগুলো মৃদু বাতাসে হালকা উঠছে। ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, টানা নাকের ডগায় কালো একটা তিল। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে তন্ময়কে। দেখেই মনে হয় কোনো হিন্দি সিরিয়ালের নায়ক। এত সুন্দর থাকতেও কারো ভালোবাসায় সে অবহেলিত, ভীষণ অবহেলিত। শত মেয়ের ভালোবাসা পাওয়ার পরেও সে নির্দিষ্ট করে যাকে চেয়েছে তাকেই পেল না। নিয়তি কি অদ্ভুত না? যে যা চায় সে তা পায় না। মুখে কোনো হাসি নেই তন্ময়ের। এদিক সেদিক ও খেয়াল করছে না। হাতে একটা কলম দিয়ে বেঞ্চে দাগ কাটছে অন্যমনস্ক হয়ে। নিজের অজান্তেই বেঞ্চে সোয়ার নাম লিখে ফেলেছে। আমি হুড়মুড় করে এসেই তন্ময়ের পাশে বসে পড়লাম। বেঞ্চে বসতেই একটা ঝাঁকুনি হলো। তন্ময় ঘুরে তাকালো আমার দিকে। আমাকে দেখে অনিচ্ছাকৃতভাবে মৃদু হেসে বলল, বিয়ে করে নিলি বললিও না? কাঁধ থেকে সাইড ব্যাগটা রেখে ওড়নার মুড়ো দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললাম, তুই কোনো কথা বলবি না তন্ময়, তোর সাথে কথা নেই। তুই কোন সাহসে এমন একটা সিদ্ধান্ত নিলি বল?
তোর কিছু হলে কি হতো বলতো? আন্টিকে কে দেখতো? আমি তো জাস্ট ভাবতে পারছি না তুই এমন বোকামো করবি। কেন তোরা দেখতিস না আম্মুকে? তন্ময়ের দিকে তাকিয়ে সিরিয়াস মোডে বললাম, আমাদের দেখায় আন্টির কি যায় আসতো? আন্টির বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুই। তুই ছাড়া আন্টি বাঁচত না। কেন করলি এমন? তোকে আজ কৈফিয়ত দিতেই হবে। আচ্ছা বাদ দে সারা, ওসব বাদ যাক। আমার ভুল হয়েছে, আর এমন হবে না। এবার চোখ বন্ধ কর। কেন? বন্ধ কর তুই। করছি। আগে বল, এখন কেমন আছিস তুই? দেখ তন্ময়, আমার ভীষণ কষ্ট হচ্ছিল তোর জন্য। তোরা থাকতে আমি খারাপ থাকি কিভাবে সেটা বল। আমি জানি তোরা আমাকে কত বেশি ভালোবাসিস। এই ভুলের জন্য তোকে জরিমানা দিতে হবে। আচ্ছা দেব। নে, চোখ অফ করলাম। হাতটা বাড়া। হাত দুটো বাড়িয়ে মেলে ধরলাম। হাতের ওপরে ভারী কিছু একটা মনে হলো। চোখ খুলে দেখি গিফট পেপার দিয়ে সুন্দরভাবে মোড়ানো কিছু একটা। বেশ ভারী লাগছে। গিফট পেতে বরাবরই আমার ভালো লাগে, আর সেটা খুলে দেখতে ইচ্ছা করে। সাথে সাথে তন্ময় বলল, চাকরি হলে তোকে গহনা বানিয়ে দিব। এখন সামান্য কিছু দিলাম, তোর বিয়ের গিফট। সাথে সাথে চোখ খুলে বললাম, গিফট কেন? আমি তো তোদের দাওয়াতই দেইনি। তাহলে কিসের গিফট? আসলে না, আমার বিয়েটা হুট করেই হয়ে গেছে, সুযোগই পাইনি। ইটস ওকে, খাওয়াটা তোর জামাইয়ের কাছে পাওনা রইল। আমি গিফট পেপারটা খুলতে গেলেই তন্ময় আমাকে বাধা দিয়ে বলল, না এখন না, বাসায় গিয়ে খুলবি। এরই মাঝে দীপ আর মৃন্ময় কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্পিড খেতে খেতে এসে হাজির হলো। বেঞ্চের ওপর ব্যাগ খুব জোরে ফেলে বলল, দেখি তন্ময় তোকে কি গিফট দিছে। তোদের দেখাবো না। মৃন্ময় তন্ময়ের দিকে তাকিয়ে বলল, শালা আগে দিলি কেন? বললাম না আমরা দোকান থেকে এসে নেই। তোদের বিশাল প্ল্যান, তোদের প্ল্যানে সারা টাস্কি খাবে। আমার নির্ভেজাল গিফট আমি আলাদাভাবেই দিলাম। দীপ বলল, শোন তন্ময়, তোর আশায় অনাশে পড়েছি। তোরটা দেখে দেখে লিখি আর পাশ করি। তুই যদি মারতেই চাস তাহলে আমার গ্র্যাজুয়েশনটা শেষ হোক আগে। এর আগে মারার প্ল্যান বাদ দে। মৃন্ময় বলল, তন্ময় এবার কিন্তু ওরে আর দেখাবি না। সারা বছর কিচ্ছু পড়বে না, তোরটা দেখে লেখার আশায়। দীপ বলল, তুমি খুব বড় নেওয়ালা। সারা রাত ফেসবুকে হৃদয় ভাঙা রমণী খুঁজে বেড়াও। খুঁজি। আমি চাই কারো ভাঙা হৃদয় জোড়া লাগাতে। তার সমস্ত অপূর্ণতাকে আমি পূর্ণতায় পরিণত করব। একটা বেরঙিন হৃদয়কে রঙিন করব। যদি এমন মেয়ে না পাস? পেয়ে গেছি, মনে হচ্ছে শুধু একটু পাত্তা দিলেই হয়। কই পাইলি রে? বলবো না, আগে সারার সাথে ঝামেলা আছে, মিটাই নেই। আমি চোখ বড় করে তাকিয়ে বললাম, আমার সাথে আবার কি ঝামেলা গাইস? তোর জামাইয়ের পিক দেখা, কার সাথে বিয়ে হলো, কে এই আপদকে বিয়ে করলো, তার নিষ্পাপ মুখটা দেখতে চাই। ওনার পিক নেই কাছে। পিক নেই মানে? ফাজলামি করিস, আগে পিক দেখা। আরে উনি যে আনরোম্যান্টিক, পিক টিক তোলেন না। মৃন্ময় অবাক হয়ে বলল, আনরোম্যান্টিক? হ্যাঁ প্রচুর। দীপ বলল, এখন তো এসব বলবাই। ছেলেরা বউ পাইলে কত আনরোম্যান্টিক থাকে, আমি তা বুঝি। যদি কোনোদিন বলিস দোস্ত তোরা মামা হতে চলেছিস, সেদিন খবর আছে। ট্রাস্ট মি গাইস, সে ব্যক্তি এমন আনরোম্যান্টিক, জীবনে তোরা মামা ডাক শুনতে পারবি না। মৃন্ময় বলল, এত ভারী টেনশনের বিষয়, সারার ফিউচার নষ্ট। বলেই হো হো করে হাসলো দীপ আর মৃন্ময়। হাসি থামিয়ে মৃন্ময় বলল, ওয়েট, তোর জামাইকে রোম্যান্টিক হওয়ার মেডিসিন দিচ্ছি। কি? ওয়েট, নিয়ে আসছি। মৃন্ময় আর দীপ দুজনেই সামনের দোকানে গেল। দোকানে গিয়েই র্যাপিং করা বড় বড় কয়েকটা বক্স নিয়ে এলো। বক্সগুলো বেশ বড়। আমার সন্দিহান মন ভাবছে কি আছে এই বক্সে। দুজনে এসে বক্স দুইটা আমার সামনে রেখে বলল, নে তোর বিয়ের গিফট। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, এত বড় বড় বক্সে কি রাখা আছে ভাই? মৃন্ময় বলল, শোন, এইগুলো দেখবি না এখন, তুই কিন্তু খুলবিও না। আর এই নে, এই প্যাকেটটা সোজা গিয়ে তোর জামাইকে দিয়ে বলবি তোমার জন্য, তাও রাতে দিবি। এই ছোট প্যাকেটে কি রে? জামাইকে রোম্যান্টিক বানানোর মেডিসিন, একবারে খেলেই রোম্যান্টিক হয়ে যাবে। তুই শুধু গিয়ে বলবি প্রাণের স্বামী এটা খেয়ে নিন। শোন, কাহিনী নেই তো কোনো? কোনো কাহিনী নেই, বাট প্রমিস কর খুলবি না। আচ্ছা খুলবো না।
বল আমার জামাইয়ের কসম খুলবো না। কি হচ্ছে ইয়ার, বললাম তো। এইদিকে আমি অনেক অস্থির হয়ে আছি, মনে হচ্ছে ভেতরে কি আছে দেখতে না পেলে পরাণ ফেটে যাবে। এরই মাঝে সোয়া এসে উপস্থিত হলো। সোয়ার দিকে আমরা তিনজনেই তাকালাম। মেয়েটা ঠিক আছে তো? সোয়া তন্ময়কে দেখেই বলল, তোকে কতবার ফোন করেছি, রিসিভ করছিস না কেন? টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এইভাবে টেনশন দেওয়ার মানে কি তন্ময়? একবার রিসিভ করে বলবি তো ভালো আছিস, তুই ঠিক আছিস? তন্ময় ছোঁয়াকে দেখেই চুপ হয়ে গেল। হাসি মুখটা মলিন হয়ে গেল, অন্যদিকে ঘুরে তাকালো। আমি স্পষ্ট বুঝতে পারলাম তন্ময় ছোঁয়ার সাথে আকাশ সমান অভিমান করেছে। সোয়াও বুঝতে পারলো তন্ময় তাকে ইগনোর করছে। সোয়া এটাও জানে তন্ময় যতই রাগ করুক, সোয়া জোরাজুরি করলে তন্ময় রাগ করে থাকতে পারবে না, ইগনোরও বেশি সময় করতে পারবে না। তন্ময়ের ফোনে সেই গানটা ক্রমাগত বেজেই চলেছে। সোয়া তন্ময়কে দিয়ে কথা বলানোর জন্য বলল, ছ্যাঁকা খাওয়া গান শুনতেছিস? এই নাটকের কিছু স্ক্রিপ্ট তোকে বলি, যদিও নাটক হলেও এটা সত্য। এই যে তুই এত দিন আমার পিছু পিছু ঘুরছিস, আমি তোর মুখে স্যান্ডেল দিচ্ছি, এরপর আমার পিছে ঘুরলে আমার জামাই তোরে জুতা দিবে। ছ্যাঁকা খাওয়া গান বাদ দে। তন্ময়ের মাঝে তবুও কোনো পরিবর্তন নেই। সোয়ার কোনো কথা যেন শোনেইনি। আমরা তিনজন ওদের দুজনকে দেখছি। আমাদের তিনজনেরই আজ ভালো লাগছে। এমন দিন দীর্ঘদিন ধরে দেখতে চেয়েছি আমরা। সোয়া তন্ময়কে আবার বলল, কি ব্যাপার কি? আর কতক্ষণ কথা না বলে থাকবি? আমি জানি কষ্ট হচ্ছে, অকারণ কষ্ট পাওয়ার দরকার কি? তন্ময় উঠে পেছনে ব্যাগ ঝুলিয়ে হাঁটা দিল। সোয়ার মুখটা কালো হয়ে গেল, চোখে পানি চলে এলো। জীবনে সব থেকে বেশি প্রায়োরিটি পাওয়া মানুষটার অবহেলা সত্যিই কষ্টদায়ক, ভীষণ কষ্টদায়ক। সোয়া বোধহয় সেই কষ্টটা পাচ্ছে। এমনিতেই একাকিত্ব আর যন্ত্রণার ছারখার হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে তন্ময়ের অবহেলা। আমি ছোঁয়ার কাঁধে হাত রেখে বললাম, কষ্ট হচ্ছে তোর? এর থেকে হাজার গুণ কষ্ট তন্ময় পাচ্ছে, কিন্তু চেপে যাচ্ছে। তন্ময় তোর সাথে রাগ করে থাকতেই পারবে না। মৃন্ময় আর দীপ বলল, ছোঁয়া, ওর কলার ধরে টেনে নিয়ে আই তো। আমরা তো ওর আশায় এক্সাম দিতে এসেছি, চলে যাচ্ছে কই? ওর তো মুড অফ হলে পৌর পার্কে যায়। আমি সবার উদ্দেশ্যে বললাম, আজ এক্সাম বাদ, চল আজ পৌর পার্কে আড্ডা হবে। এত পড়ে কি হবে, একদিন তো মরেই যাব। তন্ময়ের পিছু পিছু সবাই পৌর পার্কের দিকে গেলাম। এখান থেকে 5 মিনিটের রাস্তা মাত্র। গিফট বক্সগুলো সবাই মিলে ভাগ করে ক্যারি করলাম। তন্ময় পার্কের এক কোনায় দাঁড়িয়ে আছে। আমি ছোঁয়াকে বললাম, ছোঁয়া যা, তন্ময়ের সাথে কথা বল। ছোঁয়া তন্ময়ের পাশে গিয়ে দাঁড়ালো। তন্ময়ের হাত ধরে বলল, প্লিজ তন্ময়, এভাবে ইগনোর করিস না, আমার কষ্ট হচ্ছে খুব। তন্ময় ছোঁয়ার হাত ঝাড়া মেরে বলল, না ছোঁয়া, প্লিজ না, আমাকে তুই আর ছুঁয়ে দেখিস না। তুই একবার আমায় ছুঁয়েছিলি, 4টা বছর জ্বলে পুড়ে ছারখার হয়ে গেলাম। আর একবার ছুঁয়ে দেখলে আমি পুরাটাই শেষ হয়ে যাব। আমাকে আর কখনো স্পর্শ করিস না। আমাকে এত ভালোবাসিস কেন তন্ময়? যে তোকে ভালোবাসে তোর উচিত তাকে ভালোবাসা, যাকে তুই ভালোবাসিস তাকে নয়। তাহলে কেন আমাকে ভালোবাসিস তুই? বাহ, উপদেশটা দারুণ ছোঁয়া, কিন্তু তুইও আমার মতোই ভুল করলি। তোকে যে ভালোবাসে তাকে ভালোবাসলি না। আমি তো যোগ্য নই তন্ময়। প্লিজ ছোঁয়া, কে কার যোগ্য আমি এটা শুনতে চাচ্ছি না। আমার কিছুই ভালো লাগছে না, প্লিজ লিভ মি। কখনো আমার কাছে আসিস না। তুই জানিস তন্ময় ওই ওশান কি করেছে? জানি। তাও আমার সাথে এভাবে কথা বলবি? কোনোভাবেই বলতে চাচ্ছি না। আমি ঠকে গেছি তন্ময়, কিন্তু তোকে ঠকাইনি। তোর সাথে ভালোবাসার অভিনয় করে তোর মন ভাঙিনি। ফ্রেন্ড হিসেবেই তোকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। শুধু প্রেমিকা বলে মেনে নিতে পারিনি। সরি, শুধু প্রেমিক বলে মেনে নিতে পারিনি। সরি তন্ময়, তোকে সারা জীবন কষ্ট দিয়ে এসেছি। ছোঁয়া কাঁদছে, ভীষণ কাঁদছে। তন্ময় কিছু না বলে আমার কাছে এগিয়ে এসে বলল, ওকে কাঁদতে নিষেধ কর প্লিজ, আমার ভালো লাগছে না। আমি আর মৃন্ময় তরিকে নিয়েই কথা বলছিলাম এত সময়। মৃন্ময় তন্ময়কে বলল, সোয়া লাইফের সব থেকে বাজে সিচুয়েশনে আছে, তোকে দরকার ওর পাশে। এই টাইমে ওকে ছেড়ে যাস না।
ও আমাকে ভালোবাসে না এবং পাশেও চায় না। এরই মাঝে আমার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে রোশন স্যারের নাম্বার ভাসছে। মুহূর্তের মাঝেই মনটা ভালো হয়ে গেল আমার। হাজারটা দুশ্চিন্তার মাঝে আমার জন্য উনি এক প্রশান্তি। অনেক সময় হয়ে গিয়েছে আমরা আড্ডা দিচ্ছি। উনি নামাজে যাবার আগে আমাকে একটা দোকানে বসিয়ে রেখে যাবেন বলেছিলেন।